রাদীপ, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, চলো আমার সাথে। খুব পরিচিত মেয়েলি কণ্ঠস্বরটির কিছু ধ্বনি অদূরের পাহাড়ের সাথে ঠেকে প্রতিফলিত হচ্ছে, আবার কিছু হচ্ছে না। রাদীপ কানে হাত দিয়ে হাঁপাচ্ছে। পাহাড়ের এক ঢাল নিচে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখে প্রশান্তির হাসি ফুটেছে। রাদীপ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে। মার্শাদ আবারও রেকর্ডিংটা অন করে। রেকর্ড করা ভয়েসটা মিলিরই। মিলির সাথে যখন রাদীপের সম্পর্ক ভালো ছিল তখন হানিমুনে রাদীপ ও মিলি বান্দরবানে এসেছিল। মার্শাদ ও মাহিও সাথে এসেছিল। মিলি সেদিন পাহাড়ের উপরে উঠে উপরোক্ত বাক্যটা চিৎকার করে বলেছিল। বলার উদ্দেশ্য ছিল বিশাল অন্তরিক্ষের হয়ে রাদীপের জন্য। মার্শাদ সেটা রেকর্ড করে নিয়েছিল। মার্শাদ গতকাল রাতে কাউকে দিয়ে রাদীপের হোটেলের রুমের দরজার নিচে সামান্য ফাঁকা অংশের মাধ্যমে বাহিরের থেকে এই রেকর্ডিংটা অন করিয়েছিল। রাদীপ তখনও ঘুমায়নি বলে কণ্ঠস্বরটা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল। মিলির ভয়েসের সেই রেকর্ডারের সাথে মিলির কান্নার একটা রেকর্ডিংও জুড়ে দেওয়া হয়েছে, যা মার্শাদ মূলত মিলিকে রাগানোর জন্য রেকর্ড করেছিল আগে। মার্শাদ নিচে নেমে আহনাফের কাছে আসে। আহনাফ বলে, কাজ হয়েছে? মার্শাদ বাঁকা হেসে বলে, রাকিব কাঁদছে, কাঁদুক, আরও মেন্টালি টর্চার করাবো। আপিলির সাথে তার কিছু ছবিতে রক্ত লাগিয়ে ওর সাথে পার্সেল যাবে, সাথে বাচ্চাদের কিছু খেলনা। রাহিন এক্সাইটেড হয়ে বলে, আরো 2 দিন থেকে যায় না। জানোয়ারটার করুণ পরিণতি দেখার জন্য চোখ দুটি আমার অধীর আগ্রহে আছে। মৃদুল বলে, এরপর কি হবে? এইটুকুতে কি সে ট্রমাতে যাবে? মার্শাদ বলে, আপিলি তার হানিমুনে যেসব শাড়ি পরেই বান্দরবন পাহাড়ে বেরিয়েছিল তার সব আমি নিয়ে এসেছি। একটু পর একটা মেয়েকে হালকা আকাশি শাড়ি পরে চুল খোলা অবস্থায় পাহাড়ের ঢাল বেয়ে নামতে দেখবে রাদীপ। আবার সন্ধ্যায় কালো শাড়ির সাথে চুল খোলা মেয়েকেও দেখবে। ওদের খাবার অর্ডার দেবে, তার বদলে ওর কাছে যাবে যা আপিলি তার হানিমুনে এসে খাবারের জন্য অর্ডার করেছিল। ওকে মানসিকভাবে এমনভাবে আঘাত করা হবে যে ও ভাবতে থাকবে ওর আশেপাশে আপিলির আত্মা ঘুরে বেড়াচ্ছে। আপিলির কান্নার রেকর্ডটাও আলাদা করে শোনানো হবে। রাহিন মিনতি করে বলে, থেকে যাই আজ। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, না, ঝামেলা হবে। ঢাকায় গিয়ে রাদীপের বাড়িতেও যাব, আর 2 দিন পর আপিলির মৃত্যুবার্ষিকী। ওরা আস্তে আস্তে পাহাড় থেকে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই অফিসার শফিকের অফিসিয়াল গাড়িতে করে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পরের দিন সকালে চেয়ারম্যান সাহেব আদিরার বাবাকে তার বাড়িতে ডাক পাঠায়। আদিরার বাবা গিয়ে সালাম দিলে চেয়ারম্যান সাহেব পান চিবোতে চিবোতে বলেন, তা অলোক ব্যাপারী, তোমার কর্য জানি কত বাকি? আদিরার বাবা মিনতির স্বরে বলেন, 2 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের চোখ চিকচিক করে ওঠে। সে ভনিতা করে বলেন, তা কবে পরিশোধ করবা? তোমার জন্য তো কর্জে সুদ ধরেনি। তুমি গরিব মানুষ, আর আমার দয়ার দিল 2 বছর ধইরা এই কর্জ ঝুলতাছে। সুদ ধরলে এর দ্বিগুণ দেওয়া লাগতো তোমার। আদিরার বাবা গামছা দিয়ে কপালের ঘাম মোছেন। চেয়ারম্যান সাহেব এবার নরম স্বরে বলেন, তুমি যদি চাও তো তোমার একটা টাকাও দেওয়া লাগবে না। আদিরার বাবা ভীষণ অবাক হলেন। চেয়ারম্যান সাহেব কারো দেনা মাফ করে না, আর সুদ তো কড়াই গন্ডায় বুঝে নেন। তার বেলায় কেন এই বৈপরীত্য দেখা গেল তা বুঝে আসলো না ঠিক। আদিরার বাবার কৌতূহল মিশ্রিত চাহনি দেখে চেয়ারম্যান সাহেব পানের পিক ফেলে বলেন, তোমার মাইয়ার সাথে আমার সুপুত্র দিলওয়ারের বিয়া দিবা? দিলওয়ার তোমার মাইয়ারে খুব পছন্দ করে, সেই তো তোমার মাইয়ার বিয়ের কথা কইল। এমনিও আমার তোমার মাইয়ারে নিয়ে সমস্যা নাই, লক্ষ্মী মাইয়া তোমার, তবে টাকা পয়সা আসবো না এইটুকু। আদিরার বাবা দিমনায় পড়ে গেল। কি করবেন বুঝতে পারছেন না। আদিরার বাবাকে চুপ থাকতে দেখে চেয়ারম্যান সাহেব আবারও বললেন, কি এমন ভাবো আলেক ব্যাপারী, লাভ কিন্তু তোমারই, মাইয়া তোমার সুখেও থাকবো। আদিরার বাবা বললেন, আমি ওর মায়ের লগে একটু কথা কইয়া লই, তারপর আপনারে জানামানি। আজকা তয় আসি। চেয়ারম্যান সাহেব সন্তুষ্ট হতে পারলেন না। তার মতে এত ভালো প্রস্তাবকে হেলাফেলা করাটা পছন্দ হয়নি। চেয়ারম্যান সাহেব বললেন,
ও যাও তয়, জলদি জানায়ও। আদিরার বাবা সালাম দিয়ে চলে আসলেন। বাড়িতে এসে সে চিন্তিত হয়ে ঘরের ভিতর বসে রইলেন। আদিরার মা স্বামীর জন্য পানি নিয়ে আসেন। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞেস করেন, চেয়ারম্যান তার পোলার লগে আদিবার বিয়ের প্রস্তাব দিছে, সাথে কইছে আমার 2 লক্ষ টাকার কর্জ মাফ করে দিব। কি করবো বুঝতেছি না, 2 বছর ধরে কর্জ পরিশোধ করতে পারতেছি না। আদিরার মা আঁতকে ওঠেন। উনি কাল থেকে যেই ভয়ে ছিলেন তাই সত্যি হতে চলেছে। আদিরার মা উৎকণ্ঠা নিয়ে বলেন, না, এখনো হয় নাই, কিন্তু ভালো প্রস্তাব। চেয়ারম্যান সাহেবের পোলার নিজেরও কাঠের কারবার। পোলা একটু উড়ন স্বভাবের, কিন্তু বিয়ার পরে ঠিক হয়ে যায় মো। চেয়ারম্যান সাহেব আমাকে কত সাহায্য করছে তুমি তো জানোই, সে শুধু ধরে নাই। আদিরার মায়ের হাত পা কাঁপতে থাকে। হাত থেকে খালি গ্লাসটা মাটিতে পড়ে ঝনঝন ঝংকার তোলে। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে মেয়ের ঘরে যান। আদিরার বাবা জানেন তার স্ত্রী মেয়েকে পড়াতে চান, কিন্তু এখন কিছু করার নেই তার হাতে। আদিরার মা আদিরার ঘরে গিয়ে আদিরাকে শোয়া থেকে তুলে তড়িঘড়ি করে বলেন, আজকে রাতেই তুই ঢাকা চলে যাবি, এখানে তুই আসবি না, ব্যাগ গোছা জলদি। আদিরা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তার মায়েরকে জিজ্ঞেস করে, কেন মা, কি হয়েছে? আমি পরশু যাব তো, আজই কেন? আদিরার মা মেয়ের মুখখানি 2 হাতের আদলে আগলে নিয়ে বললেন, চেয়ারম্যান তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব দিছে তোর বাপের কাছে। তোর বাপের সব কর্জ মাফ করে দিবে বিনিময়ে বলছে। তোর বাপে রাজি হয়ে যাইব রে মা, তোর জীবনটা নষ্ট হয়ে যাইব ওই দেলোয়ার ফাঁদে পড়লে। আমি এখনই তোর গণিত স্যাররে ফোন করে কমো যাতে একটা বাসের টিকিট কেটে রাখে, তুই আজকেই ঢাকা চলে যাবি। আদিরা হতভম্ব হয়ে যায়। ওই দেলোয়ারকে বিয়ে সে কখনোই করতে চায় না। শেষ পর্যন্ত তার বাবাকে টোপ হিসেবে ব্যবহার করলো ওই দেলোয়ার। আদিরার চোখে নোনা জলেরা ভিড় করেছে। যে কোনো সময় স্রোতধারা পড়ে গড়িয়ে পড়বে। আদিরার মা নিজের কোমরের কাছে গুজে রাখা ফোন নিয়ে আদিরার গণিত স্যারকে ফোন করে রাতের বেলার বাসের একটা টিকিট কাটতে বলেন। আদিরা ভীত হরিণীর মতো কুঁকড়ে আছে। আসন্ন কি বিপদ আসতে চলেছে তার কিছুটা তার ধারণা আছে। আজকে সে ঢাকা চলে যেতে পারলেও এই বিপদ টলাতে গেলেও সে যেতে পারে। আদিরার গণিতের শিক্ষক খুব হতাশ হয়ে আদিরার মাকে ফোন করে জানান দেলোয়ার নাকি বাস কাউন্টারে তার লোক লাগিয়েছে। প্রতিটা বাস সাতক্ষীরা ছাড়ার আগে দেলোয়ার চিরুনি তল্লাশির মতো খুঁজছে। আদিরাকে সে কোনো মতেই ঢাকা যেতে দেবে না। আদিরা ওর তার মায়ের মনোবল শূন্যের কোঠায়। আদিরার মা আদিরার বাবার কাছে গেলেন। আদিরার বাবা চোখ বুজে শুয়ে আছেন। আদিরার মা ভাবলেন হয়তো ঘুমিয়ে আছেন। ঘর থেকে বেরিয়ে আসতে নিলে আদিরার বাবা ডাক দিলেন, রেবেকা, এখানে বসো। আদিরার মা ডাক শুনে থামলেন, তারপর বিছানার কাছে এগিয়ে গিয়ে বসলেন। আদিরার বাবা লম্বা শ্বাস ফেলে বললেন, চেয়ারম্যানের বাড়ি থেকে আসার সময় শুনছিলাম বাস কাউন্টারে চেয়ারম্যানের পোলা তার লোক লাগাইব। আগের বার তো আদিবারে বিয়ে করার কথা দেলোয়ার নিজে আমারে কইছিল। তার 3-4 দিনের মধ্যে আদিবারে ঢাকায় পাঠাই দিলা। আমার সত্যি নিজের মায়ার লাইগা গর্ব হয়েছিল, কিন্তু মাইয়া আমার এখানে আইয়া বড় বিপদে পড়ে গেছে। ঘরে যুবতী মাইয়া আর বাইরে যদি শকুন উৎপাইতে থাকে তো কেমনে চিন্তামুক্ত থাকি কও? দেলোয়ার যদি সারা গ্রাম জানায় আদিবারে বিয়া করে তই আদিবার সম্মান বাঁচব। আল্লাহ না করুক আমার মাইয়ার কোনো ক্ষতি কইরা নাইলে। এর লাইগায় আমি আদিবারে বিয়া দিতে চাইছিলাম অন্যখানে, যাতে মাইয়া আমার দেলোয়ারের কুনজর থেকে বাঁচতে পারে। এখন আর কিছু করার নাই, আল্লাহর কাছে কও যেন দেলোয়ার শোধরাই যাই। দেলোয়ার তো বিয়া করবই যেন তেন উপায়ে। আদিরার মা স্বামীর কষ্ট উপলব্ধি করতে পারলেন। স্বামী স্ত্রী দুজনেই অশ্রুজল বিসর্জন দিচ্ছে। এদিকে আদিরা রিন্তিকে ফোন করে অঝোর ধারায় কেঁদে চলেছে। রিন্তিকে সব বলার পর রিন্তি সিদ্ধান্ত নিল মাহিকে জানাবে, এবং করলেও তাই। মাহি সবটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। তার দাভাইয়ের জীবনে সুখ আসতে চলেছে, তাই এভাবে লন্ডভন্ড হয়ে যেতে পারে না। মাহি মার্শাদকে ফোন করে। মার্শাদরা সকালেই আগেই হোস্টেলে এসেছে। তারপর 5 জনেই ঘুমোচ্ছে সারা দিন ধরে। ফোনের চিৎকারের শব্দে মার্শাদ হাতরে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরে। হ্যালো দাভাই,
তুই কোথায়? হোস্টেলে ঘুমাচ্ছি, মনে হয়। মার্শাদ ফোনটা কান থেকে নামিয়ে নিল। মাহি হড়বড়িয়ে বলল, না না, রাখিস না, ইম্পর্টেন্স কথা আছে দা ভাই। মার্শাদ ঘুম ঘুম ক্লান্ত স্বরে বলল, বল, জলদি বলে ফোন রাখবি, কেন 2 দিন জার্নি করে শরীর খুবই ক্লান্ত, ঘুম দরকার আমার। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর ঘুমানোর সময় নেই এখন। ঘুমালে যে তোর হৃদয় হরণী সারা জীবনের জন্য অতল অন্ধকারে নিমজ্জিত হবে। মার্শাদের এই সময় এরকম উদ্ভট হেয়ালি কথার মানে বের করার মতো চিন্তা শক্তি নেই। ঘুমের ঘোরে মানুষ হ্যাঁ কেউ না বলে। মার্শাদ বিরক্ত হয়ে বলল, যা বলো ক্লিয়ারলি বলতো, হেয়ালি বাদ দে। মাহি এবার কাট কাট কণ্ঠে বলে, আদিরার বিয়ে একটা খারাপ লোকের সাথে। সেই খারাপ লোকটা সাতক্ষীরার বাস অ্যাকাউন্টারের নিজের লোক লাগিয়ে রেখেছে, তাই আদিরা ঢাকাও আসতে পারছে না। এখন তুই কি করবি? মার্শাদ হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসলো। হতভম্ব হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, মানে কি এসবের? বিয়ে কবে ঠিক হলো? আমাকে আদিরা সেদিন কিছু জানায়নি তো। মাহি বলল, কি জানাবে? ও নিজে কি জানতো ওর গ্রামের চেয়ারম্যান ছেলের কুনজর ওর উপর আগে থেকেই ছিল? বিয়ের প্রস্তাব ছেলে নিজে আদিবার বাবার কাছেও দিয়েছিল। এখন ছেলের বাবাও ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ছেলে এবার সব পথ রুদ্ধ করে রেখেছে। আগের বার তো চুপিসারে ঢাকা চলে এসেছিল, এবার সেই পথটাও খোলা নেই। মার্শাদ খট করে ফোনটা কেটে দিল। মাহি অবাক হয়ে গেল মার্শাদের কাণ্ডে। মার্শাদ রাগে চোয়াল শক্ত করে আদিরার নাম্বারে ডায়াল করলো। তার এখন আদিরার উপরেও রাগ উঠছে। নিজের গ্রামে বিপদ জেনেও এত যাওয়ার জন্য পাগল হওয়ার কি ছিল? মার্শাদের ভাষ্য মতে আদিরা নিজের ঘরে হাঁটুতে মুখ গুজে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফোনের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখে মার্শাদের নাম্বার থেকে কল এসেছে। আদিরা ফোনটা রেখে দিল। তার খুব খুব কান্না পাচ্ছে। কান্নার সময় তার কথা বলতে কষ্ট হয়, কিন্তু অধৈর্য মার্শাদ কি ক্ষান্ত হবে? মোটেও না। সে ফোন রিসিভ না হওয়াতে আবারও ফোন দিল। এবারও রিসিভ না হওয়াতে রেগে ফোনটা ফ্লোরে আছাড় দিল, যার বদৌলতে ফোনের স্ক্রিনে ফাটল রেখা ফুটে উঠল। বিছানায় কয়েকটা ঘুষি দিয়ে দুই পাশে ঘুমিয়ে থাকা আহনাফ ও রাহিন দুজনকেও ঘুষি দিল। আহনাফ ও রাহিন দুজনেই চমকিয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠল। রাহিন বুকে থুথু দিয়ে আশেপাশে নজর বুলিয়ে বলল, কি হয়েছে, মারলো কে? আহনাফও বলল, আমাকেও তো, কিন্তু আমি কি করছি? মার্শাদ তার দুই বন্ধুর বোকা বোকা কথায় বেজায় বিরক্ত হলো। সে নিজের দাঁতে দাঁত চেপে বলল, আমি মারছি তোদের? কেন, কম হয়েছে? রাহিন ও আহনাফ অবাক হয়ে সমস্যারে বলল, কিন্তু কেন? মার্শাদ রেগে বলল, আদিরাকে বল আমার ফোন রিসিভ করতে। এই মেয়ে এত ঘাড়তাড়া কেন রে? আহনাফ মুখ লুটকে বলে, কেন, কি করছে? মার্শাদ আহনাফ ও রাহিনকে মাহির বলা কথাগুলো বলল। সব শুনে ওরা দুজনেই চুপ। তাদের মাথায় কোনো কিছু আসছে না। মার্শাদ আবারও আদিরার নাম্বারে ডায়াল করলো। এবারও রিসিভ হলো না। এবার মার্শাদ মেসেজ করলো, হ্যাঁ মেয়ে, তোমার সমস্যা কোথায়? ফোন রিসিভ করছো না কেন? আমার ধৈর্য পরীক্ষা নেওয়ার চিন্তা করলে খুব পস্তাবে বলে দিলাম। যদি এবারে ফোন রিসিভটা না করো না, তবে। আদিরা মেসেজ টোনের শব্দে ঝাপসা নজরে মেসেজটা দেখলো। মেসেজটা পড়ে তার ছিল হাসলো সে, কারণ এখন সে লোকটার ধরা ছোঁয়ার বাহিরে। মার্শাদ এখন তাকে যখন যতই হুমকি দিক না কেন, আদিরার কাছেও তো আর আসতে পারবে না। আদিরার এবার আরো কষ্ট হচ্ছে। সে তো মায়ায় পড়ে গিয়েছিল। মার্শাদের হুটহাট কাজে তাকে চরম অবাক ও লজ্জাতে গ্রাস করলেও মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ হতো। মার্শাদের বিপদের সময় পাশে দাঁড়ানো, কথার দ্বারা বাকরুদ্ধ করা, উদ্ভট কারণে ডাকা, সবটাই মিস করবে সে। মার্শাদ কালক্ষেপণ না করে আহনাফ ও রাহিনকে বলল, ওই 2 কুম্ভকর্ণকে ঘুম থেকে তুলতো, আমরা এক্ষুনি সাতক্ষীরার জন্য রওনা দেব। রাহিন চোখ বড় বড় করে তাকালো। কিছু বলতে নিবে তার আগেই আহনাফ তাকে চিমটি কাটে। রাহিন আহনাফের দিকে তাকালে আহনাফ ইশারা করে চুপ থাকতে বলে। মার্শাদ শার্ট পরে অফিসার শফিকের নম্বরে কল করে। রাত 8টার বেশি বাজে। অফিসার শফিক ফোন রিসিভ করে সালাম দিয়ে বললেন, হ্যাঁ মার্শাদ, বলো।
মার্শাদ বলে, ভাই আপনার অফিসিয়াল গাড়িটা আবারও দেওয়া যাবে? সাতক্ষীরা যাওয়া লাগতো, খুব আর্জেন্ট, জীবন মরণ প্রশ্ন। অফিসার শফিক বিনা বাক্যে রাজি হয়। গাড়িটা তাকে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। মার্শাদ প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে তার বন্ধুদের দিয়ে রওনা হয়। আহনাফ গাড়িতে উঠে বলে, মাইক্রোতে 6 ঘন্টা লাগার কথা, তাহলে আমরা রাত 3টা, 3:30 বা 4টার দিকে পৌঁছে যাব। তুই আদিরাকে আবার ফোন করে বল যে ওই সময় কোথাও একটা লুকিয়ে আসে। মার্শাদ আদিরাকে মেসেজ করে দিল রাত 9টার বেশি বাজে। গ্রামাঞ্চলে সচরাচর এত সময় সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আদিরার চোখে ঘুম নেই। শুনশান নিস্তব্ধতার মধ্যে ফোনের শব্দে আদিরার ধ্যান ভাঙে। আদিরা মেসেজটা দেখে। আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, তুমি কোথায় থাকবে জানাও, ভোর 4টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। আদিরা মেসেজের লেখাগুলো পড়ে হতবাক হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছে না কিছু। এই উদ্ভট লোকটা তাকে এখান থেকে মুক্ত করতে আসবে। আদিরা থম মেরে কিছুক্ষণ বসে রইল। তারপর হুঁশ ফিরলে জলদি করে মায়ের ঘরের দিকে দৌড় দিয়ে নিচু স্বরে মাকে ডাকলো। রাত 3:30টার দিকে আদিরা ওর মা বাবার সাথে বড় রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। দেলোয়ারের কাঠের ব্যবসার ট্রাক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা করছে। কিছু চোরাই কারবার আছে যা এখন ঠিকঠাকের কাজ চলছে। রাস্তায় মানুষজন নেই, 2-1 যা আছে তাও দেলোয়ারের লোক। ওদের ট্রাক চলে যাওয়ার পর ওরাও এখন নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছে। রাস্তায় একটাও গাড়ি নেই। আদিরার বাবা বলেন, শোন মা, তুই কোনো চিন্তা করবি না। কাল যদি দেলোয়ার আমারে জিগাইব তখন আমি কমো যে তুইও গো কোনো এক ট্র্যাকের ভিতর লুকাইয়া ঢাকা গেছোস। তারপর আমরা আর জানি না তোর ব্যাপারে। আদিরা অবাক হয়ে বলে, বাবা তুমি মিথ্যে বলবা? আদিরার বাবা গামছা দিয়ে চোখ মুখ মুছে আদিরার মাথায় হাত বুলিয়ে বলেন, আর কোনো উপায় নাই রে মা। একটা মিথ্যা যদি তোরে বাঁচাতে পারে তাহলে আমি মিথ্যাই কমো। গুনাহ হইব জানি, কিন্তু আমার মায়া তো ভালো থাকবো। আর এই মিথ্যা না কইলে চেয়ারম্যান আমাকেরও গ্রামে টিকতে দিব না। তুই ঢাকা গিয়া খুব ভালো কইরা পড়ালেখা করবি। এই গ্রামে তুই মাথা উঁচু করে ফিরবি। কোনো দেলোয়ার তখন তোর চুলও বাঁকা করতে পারবো না। আদিরা কাঁদতে কাঁদতে ওর বাবাকে জড়িয়ে ধরে। সে তার বাবা মা ভাইকে অনেকগুলো বছর দেখতে পারবে না ভেবেই তার বুক কষ্টে ফেটে যাচ্ছে। আদিরার মা আদিরার কপালে স্নেহের স্পর্শ এঁকে বলেন, গাড়ি কখন আসবো? একটু খবর নিয়ে দেখ, তোর ভাইটা বাড়িটা একা তো। আদিরা মার্শাদের নাম্বারে ফোন করে। মার্শাদ ফোন ধরে না। আদিরার তখন ভয় হতে থাকে। মার্শাদ কি সত্যি সত্যি আসবে? সে যে তার মা বাবাকে আশ্বাস দিয়েছে। তার বাবা যে কিনা তাকে ইন্টারের পর পড়াতে চায়নি, সেও এখন চায় আদিরা পড়ুক। ভোর 4টে বাজতে চলল। এমন সময় কিছুটা দূরত্বে একটা গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। আদিরারা আড়ালে লুকিয়েছিল। লুকিয়ে নজর রাখতে লাগলো কে এসেছে। মার্শাদরা গাড়ি এক জায়গায় থামায়। আহনাফ ড্রাইভারকে বলেছে হেডলাইট যেন বন্ধ করে রাখে। মার্শাদ তখন আদিরার কল কেটে দিয়েছিল। এখন সে আদিরার নম্বরে কল করে। আদিরার হাতের ফোনটা সশব্দে চিৎকারে হকচকিয়ে ওঠে। তারপর স্ক্রিনে মার্শাদের নাম্বার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ফোন রিসিভ করে সালাম দিলে মার্শাদ গম্ভীর স্বরে বলেন, কই তুমি? আমরা চলে এসেছি। আদিরা মার্শাদের গম্ভীর কণ্ঠস্বরে সামান্য চকিত হলেও এবার বুঝতে পারে ওই গাড়িটাতে মার্শাদ রায় আছে। আদিরা মার্শাদকে বলে, কাছে আছি, একটু অপেক্ষা করুন, আসছি। আদিরা ওর বাবা মাকে নিয়ে আস্তে আস্তে সতর্কতার সাথে গাড়ির কাছে যায়। মার্শাদ আদিরার বাবা মায়ের সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করার পর আদিরার বাবা বলেন, তুমি কে বাবা? আদিবার বন্ধু? মার্শাদ আদিরার বাবার প্রশ্নের ধরন বুঝে বিনম্র স্বরে জবাব দেয়, না আঙ্কেল, আদিরার বান্ধবী বাড়ির বড় ভাই আমি। আদিরা যে ভার্সিটিতে পড়ে আমিও সেখানেই পড়ি। আমার বোন আমাকে জানানোর পর আমি আদিরাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আপনি চাইলে আমার বোনের সাথেও কথা বলতে পারেন। আদিরার বাবা লজ্জিত হলেন মার্শাদ তার কথার ধরন বুঝে ফেলাতে। তিনি ইতস্তত কণ্ঠে বলেন, তুমি আমারে ভুল বুঝো না বাবা। মায়া আমার ঢাকা যাইব তোমাগো লগে, আর আমি তো তোমাকেও চিনি না, তাই আর কি। আহনাফ মার্শাদের পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলে, সমস্যা নেই আঙ্কেল, আদির আমার ছোট বোনের মতো, ওর কোনো ক্ষতি হতে দেবো না আমি।
আপনি নিশ্চিন্তে থাকুন। আদিরার বাবা মা দুজনেই ভরসা পেলেন। আহনাফ আদিরাকে উদ্দেশ্য করে বলে, আদিরা, তুমি সিম কার্ডটা এখানে রেখে যাও, ঢাকা গিয়ে নতুন সিম কার্ড কিনে নিও। দেলেবার লোক লাগিয়ে তোমার খোঁজ পেলেও পেতে পারো। আঙ্কেলেটিকে জিজ্ঞাসা করলে বা ফোন সার্চ করে যেন বিশেষ লাভ না হয়। আদিরা তাই করে। সময় স্বল্পতার কারণে আদিরা অতি দ্রুত তার বাবা মায়ের কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মারশাদ আদিরার বাবার কাছে এসে দাঁড়ায়। তারপর পকেট থেকে 2 লাখ টাকার 4টা বান্ডিল বের করে আদিরার বাবার হাতে দিয়ে বলে, কিছু মনে করবেন না আঙ্কেল, এই টাকাগুলো দিয়ে নিজেকে ঋণ মুক্ত করবেন। আদিরাকে জানাবেন না এর ব্যাপারে। আদিরার বাবা মারশাদের হাত ছাড়িয়ে নিয়ে 2 পা পিছিয়ে যান। তিনি টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, না বাবা, মাফ করো আমারে, আমি এই টাকা নিতে পারবো না। এক ঋণ মিটাইতে গিয়ে আর এক ঋণ হইব। তাছাড়া তুমি আমার মায়ারে উদ্ধার কইরা এমনেও আমারে ঋণই করছো। মারশাদ মুচকি হেসে বলে, আমি এক বাবাকে দিচ্ছি যিনি তার মেয়েকে বাঁচাতে অসহায় ছিল, আর মেয়েকেও বাঁচিয়ে নিয়েছি। আপনি এটাকে ধার হিসেবে নেন। তাহলে কোনোদিন যদি এর থেকে বহু মূল্যবান কিছু চেয়ে বসি তাহলে সেটা আমাকে দিয়েন। আর টাকাটা আমার মৃত মায়ের ও আপিলের, আমার নিজের না। আমার মায়ের এক সন্তান নরপশুদের হাত থেকে টাকা থাকা সত্ত্বেও বাঁচতে পারেনি। দয়া করে রাখবেন এটা। আদিরার বাবা ইতস্তত করছেন। মারশাদ তা দেখে বলে, বেশি ভাববেন না, আমি আপনার মেয়ে দেনমোহর দিলাম। আদিরার বাবা মা চমকে তাকালেন। দেনমোহর তো বিয়ের সময় দেয়, তারা তো মেয়ের বিয়ে দেননি। মারশাদ হেয়ালি করে বলে, বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার বিশ্বাস ভাঙবো না। সামনে যদি কোনো খারাপ পরিস্থিতি আসে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করে নেব। আপনাদের অনুমতি চাই। মেয়ে দেনমোহর হিসেবে রাখুন। এরপর আপনার মেয়েটা আপনার মেয়ের সাথে বুঝে নেবেন। এখন আমার সময় কম, ফজরের আজান হবে কিছুক্ষণের মধ্যেই, তার আগেই চলে যেতে হবে। মারশাদ টাকাগুলো জোর করে আদিরার বাবার হাতে দিয়ে চলে যায়। আদিরার বাবা অবাক হয়ে মারশাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। আধার কেটে নতুন প্রারম্ভ। আসরের পর প্রকৃতিতে এক পশলা ভারী বর্ষণ হলো। কৃষ্ণ মেঘের ঘন ঘটা বিশাল অন্তরিক্ষে। কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার ডাল ভেঙে পড়ে আছে রাস্তাঘাটে। কেউ হয়তো কৃষ্ণচূড়া তার প্রেয়সীর হাতে মুঠো ভর্তি করতে চেয়েছিল। আদিরারা এখন ঢাকা এসে পৌঁছালো। আসার পথে যাত্রা বিরতির জন্য দেরি হয়েছে তাদের। পুরো পথে মারশাদ আদিরার সাথে একটা শব্দ বিনিময়ও করেনি। আদিরা মারশাদকে কিছু বলতে উসখুস করছিল, কিন্তু গাম্ভীর্যতাপূর্ণ মুখাবয়ব দেখে সাহস হয়নি তার। আদিরার হোস্টেলের সামনে আদিরাকে নামিয়ে দিয়ে একটু অপেক্ষা না করে চলে গেল মারশাদরা। আদিরা মনক্ষুণ্ণ হয়ে নির্নিমিক পথের দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে মেসে গিয়ে শটান হয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিজের জীবনে ঘটে যাওয়া সব ভাবতে লাগলো। এই তো কিছুদিন, এত কিছু হয়ে গেল 4টা মাসে যে চোখের পলকেই সব হয়ে গেল। আদিরা স্বগতোক্তি করে, আমার সকল বিপদে না চাইতেও আপনার উপস্থিতি নিশ্চিত হয়। কিন্তু কেন? এজন্যই কি বলেছিলেন আপনার মন চুরি করেছি? আমার তো মনে হয় আপনি স্বেচ্ছায় মন হারিয়েছেন। তবে আপনি আবার প্রয়োজনের বাহিরে প্রিয়জন হয়ে উঠুন। আজকে অনুমতি দিলাম মনকে। হোস্টেলের ছাদের চাবি নিয়ে মারশাদ ছাদে উঠল। আরক্তিম আভা ছড়িয়ে ভানু পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশে এখনো কিয়ৎ পরিমাণ মেঘের উপস্থিতি রয়েছে। হয়তো রাতের আধার বিশালতার কারণে অম্বর ছেয়ে গেল, আবারও নিজেদের ঝলমল ছন্দে আবির্ভাব ঘটবে বৃষ্টিকন্যাদের। মারশাদের মন হুট করে খুব ভালো হয়ে আছে। সন্ধ্যার পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির গান মারশাদের ছন্দ কাটে। রাঙুক এই আরক্তিম অম্বর তোমার আমার প্রণয়ের রঙে, কৃষ্ণচূড়ার চাদরে আচ্ছাদিত বর্ষণ মুখর শহরে, প্রেম আসুক নিজের সকল রং নিয়ে, আমৃত্যু আমি বারে বারে তোমার প্রেমে পড়তে চাই, মায়াবিনী মনোহারিণী। মারশাদের ভাবনা শক্তিকে সত্য করে সন্ধ্যায় প্রকৃতি বর্ষণে সিক্ত হলো। আদিরার রুমমেট একজন আছে শুধু, সে আগে আগে বাড়িতে গিয়ে ফিরেও এসেছে। আদিরা জানলার ধারে অলস বসে বৃষ্টি উপভোগ করছে। আজ গ্রামে থাকলে এবং কোনো পারিপার্শ্বিক বাধা বিপত্তি না থাকলে আদিরা উঠোন জুড়ে বৃষ্টিতে ভিজত, বৃষ্টির শীতল ছাটে মুগ্ধ হতো। আদিরার রুমমেটও আদিরার সাথে এসে বসেছে। দুজন একসাথে বৃষ্টি দেখছে।
আদিরার রুমমেট তার মোবাইলে রবীন্দ্রসঙ্গীত মনোমোরো মেঘেরও সঙ্গী ছেড়ে দিল। আদিরার রুমমেট রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। দুজনে মিলে বৃষ্টিতে হাত ভিজিয়ে উপভোগ করছে। স্নিগ্ধ প্রহরে ধরিত্রীর বুকে প্রভাকর তার মিষ্টি রোদের ছটা ছড়িয়ে নতুন দিনে সুস্বাগতম করছে। ভোর তখন 6টা ছুঁই ছুঁই। আদিরা ভাবলো একটু হাঁটতে বের হবে। গ্রাম থেকে আসার পর বাবা মায়ের সাথে আর কথা হয়নি তার, তাই মনটা ভার হয়ে আছে। আর তাছাড়া ভার্সিটিও বন্ধ, বিকেলের আগে অলস বসে থাকতে হবে। বৃষ্টির কারণে পিচঢালা রাস্তা সিক্ত হয়ে আছে, গাছের পাতায় ভেজা রাস্তাঘাট আচ্ছাদিত। একাকী হাঁটতে বেশ ভালোই লাগছে আদিরার। কিছুটা দূরে একটা কদম গাছ আছে। বর্ষা ঋতুর আভিধানিক বিদায় খুবই নিকটে হলেও আদতেও কি বাংলার প্রকৃতিতে বর্ষার বিদায় শ্রাবণেই হয়? কদম গাছটার কাছে মাহিদের সাথে 1-2বার যাওয়া হয়েছিল তার। মাহি ছবি এঁকেছিল সেইখানে গিয়ে। আদিরা সেই পথ ধরতে গিয়ে দেখলো কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে কিছু একটা করছে। আদিরা এগিয়ে যেতে চেয়েও গেল না, যদি খারাপ কেউ হয়। আদিরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাপারটা না বুঝে চলে যাচ্ছিল, তখনই দেখলো একটা ছেলে ট্রাউজার ও গেঞ্জি পরা। সে হাতে ছোট একটা ফ্লাস্ক নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার কাছে দৌড়ে আসছে। দৌড়ে আসা ছেলেটাকে পাশ থেকে আদিরার কাছে পরিচিত বলে মনে হলো। আদিরা অন্য পাশ দিয়ে একটু সামনে এগোলো। দুইটা ছেলের মধ্যে সদ্য আসা ছেলেটার মুখাবয়ব আদিরার কাছে দৃশ্যমান হলো। ছেলেটা আহনাফ। আহনাফ হাতে থাকা ফ্লাস্কটা থেকে চা ঢেলে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু করছিল সেই ছেলেটাকে চা দিল। আদিরা অনুমান করে নিল দাঁড়িয়ে থাকা ছেলেটা মার্শাদি হবে। আদিরা দিমনায় ভুগলো, যাবে কি যাবে না। অতঃপর ভাবলো যাবে না। আদিরা কদম গাছটার দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। আহনাফ চায়ের কাপে চুমুক দিতে দিতে এদিক দেখো তো, ওটা আদিরা না? মার্শাদ ক্যানভাসে রং তুলির সংমিশ্রণ থামিয়ে ইশারাকৃত দিকে তাকিয়ে মৌন সম্মতি দেয়। আহনাফ সহসা আদিরাকে জোরে ডাক দেয়। আদিরা ডাক শুনে থেমে পেছনে তাকায়। আহনাফ দৌড়ে আদিরার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এই সকালবেলা কই যাচ্ছ? আদিরা মিষ্টি হেসে বলে, সামনে কদম গাছটা আছে না, সেখানে যাচ্ছিলাম ভাইয়া। আপনারা এখানে কি করেন ভাইয়া? আহনাফ জবাব দেয়, মার সাথে ছবি আঁকার ঝোঁক উঠল, তাই ফজরের পর আমাকে টেনে নিয়ে আসলো, আসো দেখবে। আদিরা আহনাফের সাথে যায়। মার্শাদ আদিরাকে আসতে দেখেও কিছু বলে না, আজ তার মন খারাপ। আদিরা আহনাফের সাথে সেখানে গিয়ে দেখে মার্শাদ চিত্র আঁকছে, যেখানে একটা মেয়ে বিশাল খোলা অন্তরিক্ষের নিচে কোনো পাহাড় বা টিলার উপরে খোলা চুলে নীল শাড়িতে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল ও চুলগুলো বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। অদূরে বড় বড় সবুজ পাহাড়ের মতো কিছু আবছা দেখা যাচ্ছে। নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি। আদিরা মুগ্ধ হয়ে চিত্রটা দেখে। এত সুন্দর জীবন্ত চিত্র যা ভাষায় ব্যক্ত করা যায় না। মুগ্ধ চিত্রে চিত্রটার দিকে এক মনে নজরবন্দি করছে আদিরা। মার্শাদ ঈষৎ ঘাড় ঘুরিয়ে আদিরার সম্মোহিত দৃষ্টি দেখে হালকা হাসলো। তারপর আবার রং তুলিতে চিত্রটার আরও রূপ দিতে লাগলো। আহনাফও চিত্রটার দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। আদিরা চোখ মুখে স্নিগ্ধতা প্রকাশ করে বলল,